হ্যালো প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। সর্বপ্রথমে বলি, ভিডিওটি বা এই চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন বা এই ভিডিওটি ফেসবুকে যদি দেখে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেল থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে থাকলে আমাকে ফলো করে দেবেন। কারণ এই চ্যানেল এবং পেজের মাধ্যমে বিভিন্ন ধরনের নলেজেবল ভিডিও আপলোড করা হয়ে থাকে। আর আমি বিশেষত বোর্ড এক্সাম ক্লাস 10 এবং 12 আরও অন্যান্য ক্লাসের নলেজেবল ভিডিও এই চ্যানেলের মাধ্যমে বা পেজের মাধ্যমে আপলোড করে থাকি, যেটা খুবই হেল্পফুল পাবেন। আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি 20টি এমন নলেজেবল জ্ঞানের সেন্টেন্স বাক্য যেগুলি হয়তো আপনি পূর্বে কোথাও শোনেননি, আর কোথাও বা কেউ আপনাকে এরকম কথা বলেনি। আজকে যে টপিকে আলোচনা আমরা করতে যাব সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে যে আমরা পানাহার করি, পানাহারের ফলে, খাওয়া দাওয়ার ফলে আমাদের শরীরে আমাদের বিভিন্ন ধরনের এফেক্ট পড়ে থাকে। তাহলে আমরা যদি ব্যালেন্স ডায়েটে খাওয়া দাওয়া করি, তাহলে আমাদের শরীরটা সুস্থ থাকবে এবং বিভিন্ন বহু রোগ থেকে আমরা মুক্তি পেয়ে থাকি বা দূরে থাকবো আর কি, রোগ বেদ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহুল কারীম। তাহলে প্রথম হচ্ছে যে যৌবনে মিষ্টি, তৈলাক্ত বস্তু ইত্যাদি পরিহার করুন, বার্ধক্য ভালো কাটবে এবং বৃদ্ধ বয়সে এসব এড়িয়ে চলা খুবই জরুরি। অর্থাৎ আমাদের যখন ইয়াং বয়স থাকবে, তখন আমাদেরকে মিষ্টি এবং তেলযুক্ত খাবার থেকে দূরে সরে রাখতে হবে। এই সমস্ত জিনিস থেকে যদি আমরা দূরে সরে থাকতে পারি, তাহলে আমাদের বার্ধক্য খুব সুন্দর এবং সুস্বাস্থ্য শরীরের নিয়ে আমরা বার্ধক্য জীবনটা কাটাতে পারবো। তারপরে যৌবনকাল থেকেই খাবার দাবারের সতর্কতা অবলম্বন করুন, যাতে বার্ধক্য কম কষ্ট হয়। যৌবনকাল থেকে আমাদের প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে বিভিন্ন ধরনের ভেজালযুক্ত খাবার থেকে বেঁচে থাকার। কারণ আমরা যৌবনকালে যদি নিজেকে এই সমস্ত ভেজাল খাবার থেকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আমাদের বার্ধক্যের যে কাল, সেটা খুব ভালোভাবে কাটবে ইনশাল্লাহ। তারপর যখন মাংস রান্না করবেন, তখন কুমড়া, শালগম, আলু বা অন্যান্য কোনো সবজি যোগ করুন, এতে মাংসের ক্ষতিকর প্রভাব দূর হয়ে যাবে। অর্থাৎ আমরা অনেকেই শুধু খালি কষা মাংস পছন্দ করি, কিন্তু দর্শক, এই কষা মাংস বা খালি মাংসটা আমরা যদি প্রচুর পরিমাণে খেয়ে ফেলি, তাহলে আমাদের দেহের মধ্যে গিয়ে, পেটের মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব ফেলে থাকে। সব থেকে যেটা আমরা দেখতে পাই যে আমাদের দেহে ফ্যাট জমে যায়, যার জন্য আমাদের এই মাংসের ক্ষতিকারক যে সব দিকগুলো আছে, সেগুলোকে আমরা মাংস রান্না করার সময় যদি কুমড়া, লাউ বা কদু এগুলো জিনিস বা আলু মিশিয়ে রান্না করি আর সেটা খাই, তাহলে মাংসের অনেকটাই ক্ষতিকারক দিক কমে যায়। তাহলে আমরা চেষ্টা করবো এগুলো জিনিস সবজি মিশিয়ে মাংস রান্না করার। তারপর টক জাতীয় খাবার অধিক খাওয়া থেকে বিরত থাকা উচিত, কারণ এগুলো কফ উৎপন্ন করে এবং কফ স্মরণশক্তি দুর্বল করে দেয়। শুনতেই পেলেন যে টক জাতীয় খাবার আমাদের অধিক পরিমাণে পান করা উচিত নয়, কারণ এগুলো কফ উৎপাদন করে, আর কফ আমাদের স্মরণশক্তি, যে মেমোরি, যে মনে রাখার ক্ষমতা, এগুলোকে আস্তে আস্তে দুর্বল করে দেয়, যেটা আমাদের বিশাল একটা ক্ষতির দিক। তারপরে খাবার যতই পুষ্টিকর হোক না কেন, এর অতিরিক্ত ব্যবহার ক্ষতিকর। আমরা জানি যে কোনো জিনিসই অতিরিক্ত কিছুই ভালো না, ভালো জিনিস অতিরিক্ত ভালো না। আমাদের খাবার অনেক সময় বেশি টেস্টি লাগে, তার জন্য আমরা খুব বেশি খেয়ে ফেলি, গলা ভরে খেয়ে ফেলি, আর তারপরে আমাদের শুরু হয় ঢেকুর ওঠা বা হাজমি ঢেকুর ওঠা,
তারপরে গ্যাস অম্বল ইত্যাদিতে ভুগতে শুরু করি। কারণ নিয়মিত যদি আমরা অল্প খালি রেখে পেটটা যদি আমরা খাই, তাহলে আমাদের হজমটা ভালো হবে এবং বিভিন্ন গ্যাস অম্বল বাতহাজমি এরকম ক্ষতিকারক জিনিস থেকে আমরা বাঁচতেও পারবো। কিন্তু আমরা করি কি এই সময়, যে বেশি টেস্টি খাবার হলেই আমরা শুরু করি একদম গলা অবধি ভরে খাবার। খাবারে লবণ পরিমাণ মতো ব্যবহার করা উচিত, কারণ এর অতিরিক্ত ব্যবহার কিডনি বিকল করতে পারে। আমরা খাবারে লবণ যদি ঠিকঠাক না খাই, তাহলে আমাদের বেশি লবণাক্ত যুক্ত তরকারি যদি আমরা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে ব্যবহার করে খাই, তাহলে সেটা আমাদের কিডনির জন্য অতিরিক্ত লবণ খুবই ক্ষতিকর প্রভাব ফেলে থাকে। আমাদের মিষ্টি তরকারিতে মিষ্টি লবণ রেখে খাবার যদি আমরা খেতে পারি, তাহলে এটা খুবই আমাদের পক্ষে, আমাদের শরীরে, আমাদের স্বাস্থ্যের পক্ষে লাভবান হয়ে থাকে। অনেক সময় যারা ব্লাড প্রেশার রোগে ভোগে, হাই প্রেশারে, ডাক্তার তাদেরকে সাজেস্ট করে যে আপনি লবণ কম খাবেন, অর্থাৎ মিষ্টি লবণ খাবেন। আর যদি এরকম হয়, তাহলে আপনি আগেই লবণ তরকারিটা নিজের জন্য কোনো বাটিতে তুলে নেবেন, যাতে বাড়ির অন্যান্যরা অসুবিধা না হয়, তারা ঠিক পরিমাণে খেতে পায়। আপনি খুবই কম লবণযুক্ত তরকারি খাবেন, এটাই আপনার পক্ষে খুবই ভালো হবে, এটা আমাদের ডাক্তার সাজেস্ট করে থাকে। তাহলে বেশি লবণযুক্ত খাবার খেলে আমাদের কিডনির প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে। তারপরে দুধ আল্লাহ পাকের এমন একটি নেয়ামত, যাতে পানি ও খাদ্য উভয়টিই রয়েছে। তবে সবচেয়ে ভালো দুধ হলো ছাগলের, এবং তা সহজে হজম হয়। দুধ আল্লাহ পাকের এমন নিয়ামত যে দুধের অনেক উপকারিতা রয়েছে। হয়তো আমি যদি পারি তো দুধের ভিটামিনের ওপর একটা ভিডিও তৈরি করে আপলোড করব। তাহলে দুধে এমন আল্লাহ পাকের নিয়ামত যে দুধে জলও রয়েছে, আবার পুষ্টিকর প্রয়োজনীয় ভিটামিনও রয়েছে। তাই আমরা যদি নিয়মিত দুধ পান করি, তাহলে আমাদের আয়ুকে বৃদ্ধি করে থাকে। আর এই দুধ সহজে হজমও হয়। আর সবথেকে ভালো দুধ হচ্ছে ছাগলের দুধ, তুলনামূলকভাবে গরুর থেকে। আমরা সাধারণত ছাগলের দুধ সেরকম পাওয়া যায় না আমাদের এরিয়াতে, কারণ আমাদের এরিয়াতে, গ্রাম্য এরিয়াতে গরুর দুধ বেশি পাওয়া যায়। ছাগলের দুধ সেই সব জায়গায় পাওয়া যায় যে সব জায়গায় ছাগল বেশি পরিমাণে পোষে আর কি। তো সেই সব এলাকায় ছাগলের দুধ পাওয়া হয়ে থাকে। আমাদের এলাকা সাধারণত ছাগলের দুধ পাওয়া যায় না। তো ছাগলের দুধের প্রতি ব্যবস্থা আমরা করতে পারি, যে যাদের শরীরটা দুর্বল হয়ে পড়েছে, খুবই ভিটামিনের দরকার, তাদের ছাগলের দুধ যদি আমরা পান করতে পারি, তাহলে তার শরীরকে খুব কম সময়ের মধ্যেই সবল করে তুলবে, শক্তিশালী করে তুলবে। চিনি হলো মিষ্টি বিষ। গুড়ের চা ভালো, আমি গুড়ের চা ব্যবহার করি। অতিরিক্ত চিনিও কিন্তু আমাদের শরীরে বিশাল ক্ষতিকারক প্রভাব ফেলে থাকে। আর এই চিনির ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচার একটাই উপায়, যে আমাদের কম সেবন করতে হবে। আমরা অনেক সময় চা প্রিয় হয়ে থাকি, চা বেশি পান করা মোটেই ভালো নয়। চা অনেক সময় কেউ তো চায়ের এতটাই নেশা থাকে যে 1 কাপ চা খেয়ে পুরো দিন থাকতে পারে। কিন্তু চা আমাদের লিভারের এতটা পরিমাণ ক্ষতি করে, যেটা আমরা ভাবতেও পারি না। পেট ভরে ভাত খাওয়ার পরে দুধ চা পান করা তো এত ক্ষতিকারক প্রভাব ফেলে, যে সেই ভাত, বা আপনি যে মাংস ভাত বা ভালো মন্দ দিয়ে যে ভাত খেলেন, সেই সমস্ত ভিটামিনকে সেই চা গিয়ে নষ্ট করে দেয়। তো ভাত খাওয়ার পর চা পান করা, বিশেষত দুধ চা পান করা মোটেও ভালো নয়। আর বেশি মিষ্টিযুক্ত চা পান করাও কিন্তু আমাদের ক্ষতিকারক প্রভাব ফেলে থাকে শরীরে, স্বাস্থ্যের ওপর। তাহলে গুড়ের চা, এখানে বলছে গুড়ের চা ভালো, আমি গুড়ের চা পছন্দ করি। অর্থাৎ গুড়ের চা যদি আমরা বানিয়ে খেতে পারি, তাহলে সেটা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ভালো হবে, তুলনামূলকভাবে চিনির থেকে অনেক অনেক গুণ ভালো হবে সেই গুড়ের চা। 80% রোগ হয় পেট ভরে খাওয়ার কারণে। আমাদের যে রোগ বেদ হয়, তার মধ্যে 80% রোগ কিন্তু এই পেট ভরে বেশি অতিরিক্ত খাওয়ার ফলে আমাদের এই 80% রোগ আমাদের দেহে ছড়িয়ে পড়ে, রোগ হয়ে থাকে।
বিশেষ করে বলা হয় যে পেট হচ্ছে রোগের মানে গুহা বা হাঁড়ি। এই পেটের আমরা ঠিকঠাকভাবে যদি অল্প খেয়ে জল খেয়ে হজম করে সেটা বর্জন করতে পারি তাহলে আমাদের শরীরের পক্ষে সেটা ভালো হবে। আদারওয়াইজ এটা পেট ভরে যদি আমাদের খাওয়ার অভ্যাস থাকে তাহলে আমাদের আশেপাশে দেখবেন যে যারা পেট ভরে অতিরিক্ত খেয়ে ফেলে তারা বিভিন্ন রোগে, বিশেষত পেটের রোগ, গ্যাস অম্বল, বদহজমি, এইগুলো রোগে ভুগছে। একদম বিভিন্ন ধরনের রোগ হয়েই যাচ্ছে, আর ওষুধ পানি তো পান করছেই, সেবন করছেই। তো পেট ভরে আমাদের খাওয়া মোটেই উচিত নাই। আমাদের চেষ্টা করতে হবে যে যখন আমাদের খাওয়ার সময় আরও ইচ্ছা করবে যে খেয়ে যাই, পেট ভরে গেছে তবুও সেই সময় ছেড়ে দিতে হবে আমাদের, যাতে খাবারটা ভালোভাবে পচন হয় পেটের মধ্যে গিয়ে। খাবার খাওয়ার পরই পানি পান করা উচিত করা চিকিৎসাগতভাবে ক্ষতিকর। বিশেষ করে খাবারের পর ঠান্ডা পানি পান করা যে প্রচলন তা খুবই ক্ষতিকর। আমাদের খাবার খাওয়ার পরই আমরা কিন্তু পানি পান করে থাকি, আর অনেকেরই ছোট থেকে অভ্যাস হয়ে যায়। পানি পান না করলে আবার হয়তো গ্যাসের মতো অনুভব করে একটা, যে গলা চলছে এরকম। তো আমাদের যারা ছোট ছোট ছেলে মেয়ে যারা বড় হচ্ছে তাদেরকে অভ্যাস করানো উচিত যে খাবার পর একদম তৎক্ষণাৎ পানি না খাওয়া। কিছুক্ষণ পর যদি আমরা জলটা খাই তাহলে আমাদের যে খাবারটা খেলাম, খাবারটা খেয়ে পাকস্থলীতে যাওয়ার পর যে বিভিন্ন ধরনের রস এনজাইম আমাদের লিভার থেকে সেক্রেশন হয়ে এসে খাবার সঙ্গে মিশে পচন ঘটাতে সাহায্য করে, সেটা জল পান করার জন্য সেটা কিন্তু হতে পারে না সেই মতোভাবে। তো যদি আমরা জলটা একটু পরে খাই তাহলে সেই উৎসেচকগুলো, রসগুলো খাবারের সঙ্গে মিশে খাবারটাকে ভালোভাবে সুন্দরভাবে পচাতে সাহায্য করে। তো আমাদের ছোটদেরকে অভ্যাস করতে হবে। আমাদের যদি অভ্যাস হয়ে থাকে খাবার খাওয়ার পরে জল খাওয়ার, তাহলে তো আমাদের সেই অভ্যাসটাকে মানে ছাড়ানো খুবই কঠিন হয়ে পড়ে। তো যারা ছোট আছে আমাদের বাড়ির বাচ্চা যারা আছে তাদেরকে অভ্যাস করাতে হবে যে তারা যেন খাওয়ার কিছুক্ষণ পর জল খায়, এটা তাদেরকে শেখাতে হবে আমাদের। তারাই যদি ছোট থেকে প্র্যাকটিস করে তাহলেই তাদের দ্বারাই সম্ভব, আমাদের দ্বারা আর এই সম্ভব নয়। গরমকালে দুটি পানি, কাঁচা লাচ্ছি এবং লেবুর কঞ্জবিন খুবই উপকারী। অর্থাৎ গরমের দিনে কাঁচা লচ্ছি পাই, সেগুলো আমাদের পক্ষে খুবই ভালো। সেগুলো যদি গরমের সময় খাই তাহলে আমাদের শরীরটা ঠান্ডা থাকে। ব্যায়াম অনেকগুলো রোগ প্রতিরোধের একটি উপায়। অর্থাৎ আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা কাজ করি কিন্তু ব্যায়াম করি না। আমি একটা বই পড়তে গিয়ে কোথাও জেনেছিলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, তিনি বলেন যে আমরা শুধু ভিতরে আমাদের শরীরের ভিতরে নিয়েই থাকি, কিছু বার করি না। অর্থাৎ কিছু বার করি না বলা অর্থে এখানে ঘামের কথা বলা হয়েছে, যে আমরা দৈনন্দিন ব্যায়াম করে এক্সারসাইজ করে যখন করি আমরা, আমাদের দেহে থেকে ঘাম ঝরে, আর সেটা আমাদের খুবই হেল্পফুল হয়, আমাদের হেলদি হয়, আমাদের বিভিন্ন স্কিন রোগ থেকে আমরা বেঁচে থাকি। তো আমরা চেষ্টা করব যে যাতে নিয়মিত ব্যায়াম বা এক্সারসাইজ করাই। যদি ব্যায়াম বা এক্সারসাইজ করতে অসুবিধা হয় তো অন্তত কম করে সকাল করে উঠে হাঁটার চেষ্টা যাতে করতে পারি। সেই হাঁটাতেও অনেক রকমের রোগ দূর হয়ে থাকে, অনেক বেনিফিট আছে। যারা হয়তো সকালবেলা করে হাঁটে তারাই খুব ভালোভাবে বুঝতে পারছেন আপনারা এই ভিডিওটি যদি দেখে থাকেন তারা। তো সকালবেলার হাঁটা খুবই শরীরের পক্ষে ভালো। যে গাছ মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী, গাছ মানুষের সেবক। বাড়ির চারপাশে গাছ থাকলে উপকার হয়। গাছ লাগানো খুবই ভালো কাজ। গাছ লাগালে আমাদের পরিবেশের অক্সিজেনের মাত্রা তো লেভেল ঠিক থাকেই, তার সাথে সাথে আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো গাছ লাগিয়ে থাকে তাহলে সেই গাছ তার জন্য যতদিন সেই গাছ জীবিত থাকে, যতদিন জীবিত থাকে তার জন্য দোয়া এবং মাগফিরাত করতেই থাকে, তার জন্য তাসবিহ তাহাল করতেই থাকে। তো এটা আমাদের সৌভাগ্যের এবং বিশেষ অপরচুনিটি যে বেশি বেশি গাছ লাগিয়ে আমরা আমল করতে পারছি না, কিন্তু গাছ লাগিয়ে দিলে সেই গাছ আমার জন্য দোয়া করতেই থাকে, খায়ের করতেই থাকে, তাসবিহ তাহলিল করতেই থাকে, আর আমার নামে আমালে নেকির পাল্লা, নেকির যে পরিমাণ সেটা বাড়তেই থাকে। তো
তো বেশি বেশি করে গাছ লাগান। গাছ লাগানো উভয় জগতেই লাভকর, এই জগতেও এবং ইহ জগতেও এবং পর জগতেও। আল্লাহ পাক যেন বেশি বেশি গাছ লাগানোর আমাদেরকে তৌফিক দান করে। যখন সূর্য উদয় বা অস্ত যায় তখন 20 থেকে 25 মিনিটের রোদ সবার জন্য উপকারী। আমি এই সূর্যের অস্ত যাওয়ার সময় আর সূর্য উদয় হওয়ার সময় যে মিষ্টি রোদ, এর ব্যাপারে একটা ডিটেলস ভিডিও বানিয়েছি অলরেডি। সেখানে আপনি দেখে নিতে পারেন, গিয়ে আমার প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন, প্রোফাইলে গিয়ে, চ্যানেলের প্রোফাইলে গিয়ে সেখানে একটা ভিডিও লেখা আছে যে সূর্যের আলোতে ভিটামিন, এরকম টপিক দেওয়া আছে। সেই ভিডিওতে ফুল ডিটেলস দেওয়া আছে, ওখানেই আপনি খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন পেয়ে যাবেন যে সূর্য অস্ত যাওয়ার সময় এবং উদয় হওয়ার সময় যে মিষ্টি রোদ থাকে সেটা আমাদের দেহে পড়লে আমাদের কি কি সুবিধা হয়, কি কি আমাদের দেহে ভালো প্রভাব পড়ে, সেগুলো ডিটেলসে সেখানে সে ভিডিওতে বানানো আছে, আপলোড করা আছে। বলা হয় যে ফলের মধ্যে সবচেয়ে বেশি খাদ্যগুণ আপেলে রয়েছে। আপেলে বিভিন্ন ভাইটামিনযুক্ত পুষ্টিকর জিনিস রয়েছে যেগুলো আমাদের রোগ সরাতে সাহায্য করে। আমরা অনেক সময় অসুস্থ হয়ে গেলে সেই অসুস্থ হওয়ার সময় মেডিসিন চালানোর সাথে সাথে আমরা আপেল খেয়ে থাকি যাতে আমরা আরও সুস্থ হই, ভালোভাবে শরীরে শক্ত আসে। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, আপেলেতে শক্ত বেদানাতে রক্ত। আপেলে আমরা খেলে আমাদের দেহে শক্তি আসে, আর বেদানা খেলে আমাদের দেহে রক্ত তৈরি হয়। তাহলে আপেল আর বেদানা অসুস্থর সময় বেশি বেশি করে সাধ্যমতো কিনে খাওয়ার চেষ্টা করুন। তারপরে কয়লা মাছ রান্না করা উপকারী, এর তরকারি ও স্বাস্থ্যের জন্য ভালো। ভাজার মাধ্যমে এর উপকারিতা কমে যায়। অনেক সময় আমাদের বাড়িতে, এমনকি পার্সোনালিভাবে আমি বলছি, আমার বাড়িতে অনেকেও সদস্য আছে যারা ভাজা মাছ খেতে পছন্দ করে। ডাইরেক্ট যে জল দিয়ে মানে ফুটিয়ে যে রান্নাটা করা হয় সেই মতো করে কেউ খেতে পছন্দ করে না কেউ কেউ। তো ভাজার ফলে আমাদের মাছের যে পুষ্টিকর দিক সেগুলো অনেকটাই কমে যায়। তো ভাজার ফলে পুষ্টি কমে যাওয়ার ফলে আমাদের অনেক ভিটামিন থেকে আমরা মেহরুম হয়ে যাই। সেই ভিটামিন আমাদের দেহে মানে আসা কথা ছিল, সেই জিনিসকে কিন্তু আসতে পায় না আর কি। তো বিনা ভাজা যদি আমরা মাছ খেতে পারি তাতে বেশি পুষ্টিকর রয়েছে। তো চেষ্টা করবেন আপনারাও যে ভাজার থেকে এমনি রান্না করে মাছ খাওয়ার, যদি মাছের সম্পূর্ণ ভিটামিন পেতে চান নিজের শরীরের মধ্যে। তারপর আদার খোসা ছাড়ানো দরকার নেই, খোসা সহ ব্যবহার করুন। আমরা তরকারি রান্না করার সময় আদার খোসাকে ছড়িয়ে ফেলে দিই, তারপরে হয়তো সেটাকে বেটে রান্নায় কাজে লাগাই। কিন্তু সেটাকে যদি ভালোভাবে ধুয়ে মাটিটাকে সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে খোসা সহ আমরা বেটে তরকারিতে রান্না করি বা দিই, তাহলে সেটাতে বেশি গুণাগুণ এবং ভালো, হয়তো তরকারিটাও টেস্টি হবে। প্লাস্টিকের ব্যাগ এবং পাত্রে গরম খাবার রাখবেন না, এভাবে খাবারের মধ্যে রাসায়নিক মিশে গিয়ে স্বাস্থ্যের ক্ষতি করবে। আমরা প্লাস্টিক ব্যাগে অনেক সময় গরম খাবার রেখে দিই, কিন্তু সেটা একদম ঠিক নয়। প্লাস্টিকের ব্যাগে বা প্লাস্টিকের পাত্রে খাবার রাখার ফলে, বিশেষত প্লাস্টিকের কথা এখানে বলা হয়েছে, প্লাস্টিকে যদি আমরা গরম খাবার রাখি তাহলে সেখানে অনেক রকমের ক্রিয়া বিক্রিয়া হয়ে অনেক রকমের রাসায়নিক বিষাক্ত জিনিস মিশে যায় খাবারের সঙ্গে, যেটা আমাদের দেহে প্রবেশ করা মাত্রই আমাদের দেহে অনেক রকমের রোগ সৃষ্টি করে, ক্ষতিকারক প্রভাব ফেলে। তাহলে চেষ্টা করতে হবে যে গরম খাবার সেই প্লাস্টিকের মধ্যে আমরা না রাখি বা রেখে ব্যবহার করি। স্থূলতার জন্য সর্বোত্তম চিকিৎসা হলো ব্যায়াম এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকা। অনেক সময় আমরা আমাদের দেহে চর্বি বেড়ে যায়, আমাদের শরীর মোটা হয়ে যায়, ফুলে যায়। তাহলে এর একমাত্রই উপায় সব থেকে ডাক্তারের কাছে না গিয়ে যে আপনি খাবারের পরিমাণ কমিয়ে দেন। রুটি খেতে পারেন তাহলে বেশি ভালো হবে। তাহলে খাবার যদি আপনি বেশি থেকে কমাতে পারেন তাহলে আপনার দেহে একটা চমৎকার উন্নতি ঘটবে। আপনি নিজে বুঝতে পারবেন যে আমার ওজন আস্তে আস্তে কমতে শুরু করেছে। তাহলে অনেক সময় মানুষ ভাবে যে আমি খাবো আবার দেহের ওজন কমাবো,
মোটা হয়ে গেছি, মোটা থেকে একটু পাতলা হব, কোনো দিনও হবে না, এটা সম্ভব নয়। যদি আপনি মোটা থেকে একটু স্লিম ফিট হতে চান, ওজন কমাতে চান, তাহলে আপনাকে খাবার কমাতে হবে। কারণ খাবার কমালে আপনি মারা যাবেন না, কারণ আপনার দেহে এতটাই ফ্যাট আছে যেগুলো আমরা যখন না খেয়ে থাকি তখন আমাদের দেহে যে সব ফ্যাটগুলো জমে থাকে সেগুলো ভিটামিন সাপ্লাই করতে থাকে। তো যারা অলরেডি মোটা এবং ফ্যাট জমে আছে তাদের তো চিন্তারই ব্যাপার নেই। তো খাবার কমাতে হবে, তবেই আপনাদের বা আমাদের সেই চর্বি কমবে এবং ওজনটা কমবে ধীরে ধীরে। সেহরিতে হালকা খাবার, আর তাও কম খান, ভারী খাবার খাবেন না, স্বাস্থ্য ভালো থাকবে। চিকিৎসা গবেষণা মতে অল্প আহারকারী দীর্ঘায়ু লাভ করে। যারা কম খায়, ক্লিনিক্যালি প্রুভেন, যারা কম খায় তারা বেশি দিন বেঁচে থাকে, আর যারা বেশি খায় খুব কম বাঁচে। তাহলে কম খান, অর্থাৎ যতটা প্রয়োজন ততটা খান। বেশি খাবার আপনার আয়ুকে কমিয়ে দিচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না। তবে কম খান এবং প্রয়োজন মতো খান যাতে আপনি বেঁচে থাকেন। একটা কথা কোথায় আমি শুনেছিলাম যে খানে কে লিয়ে জিনে কে লিয়ে খাও, খানে কে লিয়ে মত জিও। অর্থাৎ বাঁচার জন্য খাও, খাওয়ার জন্য বেঁচে থাকিও না। খুব ভালো কথা, এটা খুব ভালো লেগেছিল আমাকে। খেয়ে আফসোস করার চেয়ে না খেয়ে আফসোস করা অনেক ভালো। আমরা অনেক সময় খেয়ে ফেলি, খাওয়ার পর একদম গলা অবধি খাওয়ার পর পস্তাই যে কেন খেলাম, আমাদের খাওয়া উচিতই ছিল না। তবে এটা করার চেয়ে যে না খেয়ে পস্তানো ভালো, যে আমি খাইনি ভাই, আমি বেঁচে গেছি এই রোগ থেকে। তাহলে খেয়ে পস্তানোর চেয়ে না খেয়ে পস্তানো অনেক ভালো। তাহলে আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে আর ভিডিওটা ইনফরমেটিভ ছিল। এইসব 20টা জিনিস আমরা যদি 20টার মধ্যে যদি আমরা 5টা 10টাও যদি অ্যাপ্লাই করতে পারি আমাদের জীবনে, তাহলে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব। আমাদের শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কোনো বিভিন্ন রোগ থেকে আমরা বেঁচে যাব, অনেক খরচ থেকে বেঁচে যাব। তাহলে এটাই আজকের আলোচনা ছিল, এইটুকুই। এর পরবর্তী ভিডিও আবার আপলোড হবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দাবিয়ে দেবেন যাতে আপলোড করার পর আপনার কাছে পৌঁছে যায়। আমি মোহাম্মদ তাসিরউদ্দিন শেখ, আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই মহান আল্লাহর কাছে দোয়া করি। ধন্যবাদ।